আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রাত প্রায় 11টা বাজে। এমনই একটি সময় আমরা আবারও হাজির হলাম আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে একটি সত্য বইয়ের ঘটনা নিয়ে। লিসেনার্স, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারবো। তাই অনুরোধ থাকবে যে আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের একটা ভালো লাগবে। চলুন দেরি না করে এবার আমরা আমাদের এই ঘটনাতে চলে যাই। ঘটনাটি আমাকে ইমেল করে পাঠিয়েছেন। তো ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বরিশাল জেলার গোয়ালা বাজার থেকে মাহমুদ বলছিলাম। আমি ভূত এফএম এর অনেক বড় একজন শ্রোতা। বরাবরের মতোই আমি প্রতিদিন রাত্রিবেলা ভূত এফএম এর ঘটনা না শুনলে আমার ঘুম আসে না। তো আজকে আপনাদের মাঝে আমার এই ইমেলটি লেখার কারণ হচ্ছে আমার সঙ্গে ঘটে যাওয়া কয়েক বছর আগের একটি ভয়াবহ ঘটনা। এটি আমার সঙ্গে আমার পরিবারকে নিয়ে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যেটির কারণে আপনাদের মাঝে আজকে আসা। ঘটনাটি যখন সূত্রপাত ঘটে তখন সময়কাল ছিল 1912 সাল। তখন আমার বাবা একজন ভালো ব্যবসায়ী ছিলেন। ভালো ব্যবসায়ী হওয়াতে আমাদের যে চলাফেরাটা এটা ছিল একটু অন্যরকম। আমাদের কোনো রকমের চাহিদা বা কোনো ঘাটতি কিছু ছিল না আমাদের। তো আমরা খুব সুখে চলছিলাম। তো এরই মধ্যে বছরের শেষ দিকে আমরা একটা পিকনিক খেলে থাকি। এটা আমাদের পরিবার এবং পরিবারের যে লোক, আত্মীয় স্বজনদের মধ্যে কিছু লোক, তাদেরকেও আমরা সাথে করে নেই। এই পিকনিকটা মূলত আমরা খেলে থাকি, এর কারণ হচ্ছে বছরের শেষ দিনটা আমরা উদযাপন করার জন্য। এবং এই পিকনিকের মধ্যে আমাদের সঙ্গে যে এত ভয়ানক একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা কোনোদিন আশা করিনি। যাই হোক, আমরা বরাবরের মতোই ওখানে একটা পিকনিকের আয়োজন করি এবং আমাদের যে ফুফু ছিলেন, তারপর খালা ছিলেন, তাদেরকে তাদের বাড়ি থেকে কিছু লোক আমরা দাওয়াত করি যে আসার জন্য পিকনিকে। পিকনিক শুরু জানুয়ারি মাসের 2 তারিখ। তখন সব কিছু ঠিকঠাকই চলছিল। আমরা পিকনিকের জন্য বাজার সদাই সব কিছু রেডি করছিলাম এবং বাইরে থেকে মেহমান তারাও আসছিলেন আমাদের বাড়িতে। তো পিকনিকের যে স্থানটা, এটার বিষয়ে আপনাদেরকে আগে থেকে একটু বলে রাখলে ভালো হবে। এটি আমাদের যে বাড়ি ছিল ওই বাড়ির পাশে একটা জঙ্গল ছিল এবং ওই জঙ্গলের পাশে একটা খালি জায়গা ছিল অনেকটা। ওখানে কিছু গাছপালা এবং নানান ধরনের ফুল গাছ পাশ দিয়ে লাগানো ছিল। বেশ ভালো একটা জায়গা ছিল। তবে এই জায়গাটার বিষয়ে আমার বাবার মুখ থেকে শুনেছি যে ওখানে নাকি আগেকার মানুষেরা কিছু উল্টাপাল্টা জিন, তারপর পিশাচ, এগুলো আর কি দেখতে পেত। তো এগুলো দেখার পর মানুষ ওখানে অনেকটা ভয় পেত এবং এই জায়গাতে মানুষ কম বিচরণ করত। তবে আমাদের সময়টাতে এসে ওই জায়গাতে মানুষজন আসা যাওয়া একটু বেশিই করে। রাত্রিবেলাও দেখা যায় যে ওখানে মানুষ বসে আড্ডা দেয় এবং ওখানে যাতে মানুষ বসতে পারে, তারপর হাঁটাচলা করতে পারে, এর জন্য কিছু ব্রেঞ্চি বানানো হয়, যেটার মধ্যে বসে মানুষ রাত্রিবেলা দিনের বেলা ওখানে আড্ডা দেয়। এমন একটা জায়গা ছিল, ওখানে আমরা পিকনিকের জন্য আয়োজন করি। তো বাবার যে কথাটা ছিল যে আগেকার মানুষেরা নাকি এখানে পিশাচ বা কোনো আত্মা বিশেষ দেখে থাকতো, এরও যথেষ্ট একটা কারণ রয়েছে। এই যে জায়গাটা ভালো একটা জায়গা, ওই জায়গাটার পাশে, এটা অনেকটা দূরে, প্রায় 30 কি 40 গজ দূরে হবে, ওখানে কয়েকটা ছোট ছোট কবরস্থান আছে। ওই কবরস্থানে নাকি শোনা যেত আগেকার মানুষ, তাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা মারা যেত বেশিরভাগ, এবং ওই বাচ্চাগুলোর কবর ওখানে দেওয়া হয়েছে। এরই মধ্যে আরও একটি খবর জানতে পাওয়া যায় যে এই কবরস্থানের মধ্যে 2টি লাশ, ছোট ছোট বাচ্চার, ওই দুটো লাশ নাকি একদিনে মারা যায়। তারপর ওই লাশগুলোকে ওই কবরস্থানে একবারে দাফন দেওয়া হয়। এই যে ঘটনাটা, এটা আমাদের এলাকার অনেক মানুষই সচরাচর জানে। তো এই ঘটনাটি আমরা শোনার পর আমাদেরও বেশ ভয় লেগেছে। তো অনেক মানুষ নাকি আগে দেখতে পেত ওই যে জায়গাটা, খালি জায়গাটা, পার্কের মতো, ওখানে নাকি এরকম ছোট ছোট বাচ্চারা রাত্রিবেলা হাঁটাচলা করে। বাচ্চাগুলোকে কেউ চিনে না। তো মানুষ এটাকে পাত্তা দেয় না, তার কারণ হচ্ছে আধুনিক যুগ চলে এসেছে, এর কারণে মানুষ এটাকে কাকতালীয় জিনিস ভেবে ফেলে দেয়। তো যাই হোক, এই বিষয়টা বাদ দিলাম, আমাদের পিকনিকের বিষয়ে আসা যাক। আমরা আমাদের পিকনিকের আগের রাত, তখন আমরা বাজার সদাই সব কিছু করছিলাম। আমাদের বাড়িতে মেহমানে ভর্তি ছিল।
এক একজনের মুখে এক এক রকমের গল্প কথা, এক এক রকমের কথাবার্তা হচ্ছে এখানে। হঠাৎ আমার একজন খালা তিনি বলে উঠলেন যে, তোমাদের বাড়ির পিছনে যে পিকনিকের জায়গাটা রেডি করে রেখেছো, ওখানে নাকি আগে জিন বা কোনো পিশাচ হাঁটাচলা করতো, এটা কি সত্যি? তখন আমার বাবা বললেন যে, না না, থাক থাক, এই বিষয়টা নিয়ে আর কোনো রকমের কথা বলো না। আসলে এই যে বিষয়টা, এটা একটা মারাত্মক বিষয়। যেই মানুষ কিনা ওই বিষয় নিয়ে কথা বলে বা গবেষণা করতে চায়, তারই নাকি কোনো রকমের বড় রকমের ক্ষতি হয়ে পড়ে। এটা আমার বাবার মুখ থেকে শোনা। তো এরই কারণে আমার বাবা স্টপ করতে বললেন যে এই বিষয়টা যাতে আর দ্বিতীয়বার কেউ না বলে। তো এই বিষয়টা সবাই বাদ দিয়ে দেন এবং পরবর্তীতে জার্জির মতো করে গল্প করা শুরু করে দিয়েছে। এর মধ্যে আমাকে এবং আমার এক ফুফাতো ভাই এবং আরও দুজন ছেলেরা, আমরা 4-5 জন মিলে গেলাম গরুর মাংস এবং মুরগির মাংস নিয়ে আসার জন্য। তখন আমরা ওই যে কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে এরকম একটা রাস্তা ছিল। তখন রাত প্রায় অনেকটা হয়ে গিয়েছিল, তো 9টা কি 10টা। তো আমাদের এই এলাকাতে অনেক মানুষ ঘুমিয়ে পড়ে সকালবেলা। এখন দেখা যায় মানুষ 11টা-12টা পর্যন্ত সজাগ থাকে, কিন্তু তখনকার সময়ে 2012 সালের দিকে কিন্তু মানুষ এতটা সজাগ থাকতো না। তখন কারেন্টেরও খুব প্রবলেম ছিল, আমাদের এদিকে কারেন্ট ছিল না এবং অন্যান্য জায়গাতেও কারেন্ট ছিল না, খুব অন্ধকার আচ্ছন্ন ছিল সব কিছু। এরই কারণে মানুষ ঘুমিয়ে পড়তো খুব তাড়াতাড়ি করে। তো আমরা যাই বাজারে মুরগি এবং গরুর গোশত আনার জন্য। বাজার ছিল বেশ দূরে, আমাদের এখান থেকে ভ্যান গাড়ি দিয়ে গেলে প্রায় এক একজনের 8 টাকা কি 9 টাকা করে ভাড়া পড়তো তখনকার সময়। তো আমরা 4 জন যাই, গিয়ে আমরা ওখান থেকে বাজার সদাই করে তারপর আসি বাড়িতে। তখন আসার সময় যখন আমরা ওই কবরস্থানের পাশ কেটে আসার চেষ্টা করি, আমাদের মধ্যে একজন ভাই তিনি বলেন যে ওনাকে পিছন থেকে কেউ একজন টান দিয়েছে। আমরা বললাম যে, দেখ ভাই, এখানে মজা করার জায়গা না, কেউ কাউকে ডিস্টার্ব করবি না, তাড়াতাড়ি চলে আয়। তখন হঠাৎই আরও দুজন বলে উঠে যে তাদেরকেও নাকি কেউ পিছন দিকে টেনে ধরেছিল। অদ্ভুত ব্যাপার, এখানে আবার কে টেনে ধরবে? ভাবলাম যে এটা আমাদের মনের ভুল হতে পারে। তৃতীয়বারের মতো আমরা আবারও এখান থেকে চলে আসার চেষ্টা করি। তখন যেটা দেখতে পারি, আমরা তখন 4 জনের মনে হচ্ছে যে আমাদের 4 জনকে কেউ পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং কিছু চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো বাজে একটা শব্দ যেটা হয় আর কি, ওটা হচ্ছে। এরকম অবস্থাতে আমরা 4 জন ওখানে চিৎকার শুরু করে দিই। চিৎকার শুনে কোনো মানুষ আসার মতো ওখানে ছিল না, তার কারণ এই কবরস্থানের পাশে কোনো বাড়িঘর ছিল না। বাড়িঘর না থাকার কারণ হচ্ছে এই কবরস্থানের পাশে নাকি এইরকম ভুতুড়ে কাণ্ডকলাপ ঘটে, যার কারণে মানুষ ওখানে ঘরবাড়ি বানায় না। অনেকটা দূরে, প্রায় 30-40 গজ দূরে মানুষের বাড়িঘর। আমাদের বাড়িটাও ছিল প্রায় 30 থেকে 40 গজ দূরে। তো আমরা এই ঘটনার সম্মুখীন। মনে হচ্ছে পিছন দিকে বাতাস টেনে ধরেছে এবং আমাদেরকে পিছনে একবার টেনে নিয়ে যাচ্ছে। 4 জন চিৎকার চেঁচামেচি করতে করতে হাতের ব্যাগটুকু আমরা ফেলে দিই মাটিতে। ওখানে গরুর গোশত ছিল, অনেক মুরগির মাংস ছিল। এগুলো ফেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পারি যে আমরা ছুটে গিয়েছি। যে অবয়ব বা কোনো বাতাস আমাদেরকে যে টেনে ধরেছিল, এটা আমাদেরকে ছেড়ে দিয়েছে। তখন ওগুলো মাটিতে ফেলে রেখেই আমরা এখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসি। এসে বাড়িতে সব ঘটনা খুলে বললাম। তখন আমাদের বাড়ি থেকে আরও 5-6 জন মানুষ আমাদের সাথে রওনা দেন ওইটা দেখার জন্য যে ওখানে কি হয়েছে। তো আমরা সবাই মিলে ওখানে যাই, গিয়ে দেখতে পারি যে আমাদের যে হাতে ব্যাগ ছিল, ওই যে গরুর মাংস তারপর মুরগির মাংস, ওই ব্যাগগুলো ওখানে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার, ব্যাগগুলো তো এখানেই পড়েছিল, তো ব্যাগগুলো কোথায় গেল? আমরা খুঁজতে থাকি নানান দিকে, আশপাশে যে দিঘির কিনারে ছিল, তারপর ঝোপঝাড় ছিল, সব কিছু আমরা খুঁজে নিই, কিন্তু পাই না। তখনই হঠাৎ দেখতে পারি যে 2টা কুকুর ওখানে একটা ব্যাগ নিয়ে টানাটানি করছে। কুকুরগুলো দেখে আমাদের বেশ অবাক লাগলো, কারণ এই কুকুরগুলো বেশ স্বাভাবিক কোনো কুকুরের মতো না। এগুলো ছিল খুব লম্বা এবং স্বাস্থ্য মোটা তাজা ছিল। কুকুরগুলোকে দেখার পর আমরা একটু অবাক হই এবং তারা আমাদের ওই ব্যাগটুকুর যে
মাংসগুলো ছিল ওগুলো নিয়ে ছিনিমিনি করছে, কে কার থেকে কে বেশি খাবে এটা করছে, আর কীরকম বাজে একটা শব্দ করছে তারা। এটা আমার বাবা দেখতে পেরে বললেন যে এই দেখ, কুকুরে তোদের বাজারগুলো খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আয়। এখানে যাওয়ার জন্য আমরা 3 জন রওনা দিই যে ওই ব্যাগটা নিয়ে আসি, দেখি যদি কোনো কিছু বেঁচে থাকে। তো ওখানে আমরা যাই, গিয়ে দেখতে পারি যে ওই কুকুরগুলো আমাদের দিকে তখন তাক ধরে তাকিয়ে আছে। আমরা যখনই ওই কুকুরগুলোর চোখের দিকে তাকাই তখনই দেখতে পারি যে কুকুরগুলোর চোখ দিয়ে রক্ত বইছে। এটা দেখার পর আমরা ওখান থেকে ডাইরেক্টলি পিছনে চলে আসি এবং এসে তাদেরকে বলি যে কুকুরগুলো কোনো স্বাভাবিক কুকুর না, তাড়াতাড়ি এখান থেকে চলে আসেন। কিন্তু তারা তখন বলে যে না, আমরা কুকুরগুলোর কাছ থেকে ওইটা দেখতে চাই যে এটা কি। তখন এটা দেখার জন্য আমাদের বাড়ির কিছু মেহমান ওই কুকুরগুলোর কাছে যায়। তখন একজন লোক ওখানে একটা লাঠি নিয়ে নেয় হাতে এবং একটা লাঠি নিয়ে কুকুরগুলোকে আঘাত করে ফেলে। যখনই সে কুকুরটার ওপর আঘাত করলো তখনই কুকুরটা অদৃশ্য হয়ে পড়লো এবং ওই কুকুরগুলো অদৃশ্য হওয়ার সাথে সাথেই ওই লোকটার হাত 2টা অবশ হয়ে পড়ে। তখন সে কান্না শুরু করে দেয়, চিৎকার চেঁচামেচি, তার হাত নাড়াতে পারছে না। এইটা দেখার পর আমরা ওই লোকটাকে বাড়িতে নিয়ে আসি। উনি ছিলেন আমার একজন দুঃসম্পর্কের ভাই, ওনাকেও দাওয়াত করা হয়েছিল যে পিকনিকের জন্য, কিন্তু ওনার একটা অবস্থা নাজেহাল হয়ে পড়ে, ওনার হাত 2টা অবশ হয়ে পড়ে। তো ওনাকে বাড়িতে আনা হয়, এনে সব ঘটনাগুলো মানুষের সাথে শেয়ার করা হয় এবং মানুষ জানতে পারে যে এই জায়গাটার ভয়াবহতা সম্পর্কে। তখন ওই জায়গাতে মানুষ খুব কম আসা যাওয়া করে। তো পরদিন আমাদের পিকনিক, রাতটা যায় কলে বলে এবং কান্নাকাটিতে। কেননা আমাদের যে একজন ভাই ছিল, দুঃসম্পর্কের ভাই, ওনার হাত 2টা অবশ হয়ে গিয়েছে। ওনার সেবা করতে করতে সারাটা রাত চলে গেছে, প্রায় সকাল হয়ে এসেছে। এখন আমাদের সকলের চোখে অনেকটা ঘুম এবং বাড়িতে যে পিকনিক আয়োজন করা হয়েছে ওই পিকনিকের যে খাবারগুলো, যে মুরগির মাংস, গরুর মাংস, ওগুলো নেই। তো ওইগুলো আনার জন্য আবার যেতে হবে বাজারে। তো রাত্রিবেলা ঘুমাইনি, এই ঘুমটা না হওয়ার পরেও আমাদেরকে আবার বাজারে পাঠানো হয়েছিল। বলল যে যাও, কি করা যাবে, আর পিকনিক তো রেডি করতে হবে, যাও। তখন আমরা 5-6 জন মিলে বাজারে যাই, বাজার করে আবার বাড়িতে আসি। তখন বাড়িতে আসার পর আমরা দেখতে পারি যে আমাদের দুঃসম্পর্কের ভাইটা ছিল, উনি তখন আস্তে আস্তে করে ওনার হাতটুকু নাড়াতে পারছেন, তবে এতটা ক্লিয়ারলি হাত নাড়াতে পারছেন না। মনে হচ্ছে ওনার হাত একবারই অবশ হয়ে যাচ্ছে এটা। তো ওনাকে আমরা সান্ত্বনা দিলাম, বললাম যে হাত ঠিক হয়ে যাবে, আর আপনাকে আমরা আজকে দেখি হাসপাতালে নিয়ে যাব বা কোনো তান্ত্রিক বা কোনো ওঝার কাছে নিয়ে যাব যদি এটার সমাধান পাওয়া যায়। তো আমরা আমাদের কাজে লেগে পড়ি, সারাদিন রান্না বান্না কাটা বাছা করলাম, আমিও করলাম। তো সব কিছু রেডি হওয়ার পর এটা সন্ধ্যা হয়ে পড়ে, আর এই সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলে। যদিও খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা দুপুরে হওয়ার কথা ছিল, এই রাত্রিবেলার একটা ভয়াবহতার কারণে বাজারটুকু নষ্ট হয়ে পড়ে এবং এই বাজারটুকু সকালবেলা আনতে আনতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে পড়েছে খাবার দাবার করার জন্য। তখন অনেক মানুষ ওখানে আসে, আমাদের আত্মীয়ের কিছু মানুষ, তারপর যাদেরকে ইনভাইট করা হয়েছিল এরা সবাই আসে। সবাই মিলে খাওয়া দাওয়া করি, বেশ ভালো। কিন্তু দুঃসম্পর্কের যে ভাইটা ছিল তিনি খেতে পারলেন না, ওনার জন্য তখন খুব কষ্ট হচ্ছিল। আর খাওয়া দাওয়ার পরই আমরা চিন্তা করলাম যে ওনাকে নিয়ে হাসপাতাল যাওয়ার। তো আমরা প্রথম সারিতে খেয়ে নিলাম, খাওয়ার পর সবাইকে খাওয়ার জন্য ডাকাডাকি করছি এবং মানুষকে কীভাবে খাওয়ানো যায় এটা আর কি আমরা দেখাশোনা করছি। এরই মধ্যে আমরা দেখতে পাই যে 3 জন লোক এসেছে আমাদের পিকনিক খেলাতে, তাদেরকে আমরা চিনি না। আশ্চর্য বিষয়, তাদেরকে চিনি না, আমার আব্বুও চিনেন না এবং আত্মীয়র যে লোকগুলো যে এসেছিল তারাও চিনে না। 3 জন লোক কি করে আসলো, এসে আমাদের পিকনিকে এসে বসলো, বসে বলছে যে আমাদেরকে খাবার দেন। তো আমরাও ভাবলাম যে যেহেতু মেহমান তো তাদেরকে খাবার দাবার দিতে হবে। তো আমরা 3 প্লেটে 3টা বিরিয়ানি এনে তার সঙ্গে একটু মাংস তাদেরকে দিই। অদ্ভুত বিষয় ছিল, তাদেরকে দেওয়ার সাথে সাথেই দেখতে পাই যে
কতক্ষণের ভিতরে ওই বিরিয়ানিগুলো খেয়ে নিল। তখন প্রথম প্লেট খাওয়ার পর আবারও বলল যে আমাদেরকে আরও খাবার দেন। তখন আমার ভাই আবার খাবার দিলেন। তারা আবারও ওই খাবারগুলো খুব ক্ষুধার্ত অবস্থায় মানুষ যেভাবে খায় আর কি, তারা এভাবে খেয়ে নিল। তো এই খাবারগুলো খাওয়াটা আমার আব্বু দেখছিলেন। তখন তিনি একটু সন্দেহ জাগলো যে এদের উপরে। আমাকে ডাক দিয়ে বললেন যে তুই কি এদেরকে চিনিস? বললাম যে না তো। আমাকে বললেন যে দেখতো ওই যে আত্মীয়রা যে এসেছে তাদের সঙ্গে কি এই মেহমানগুলো এসেছে কিনা, যদি কেউ চিনে থাকে। তখন আমি সবাইকে এক এক করে জিজ্ঞেস করলাম যে এই যে 3জন লোক এসেছে তারা কি আপনাদের কেউ হন? সবাই বলল যে না তো, আমরা ওদেরকে চিনি না। এই বিষয়টা আমার আব্বুকে এসে বলে যে এখানে আসা কোনো লোকের সঙ্গেই এরা আসেনি, তবে এরা কারা, কোত্থেকে এসেছে, এটা আমাদের একটু চিন্তায় ফেলে দেয়। তখন আমার আব্বু ওদেরকে ভালো করে দেখার জন্য তাদের পাশে একটু ঘোরাফেরা করেন। তাদের পুরোটা শরীর দেখতে দেখতে আব্বুর দূর থেকে তাদের চোখ যায় নিচের দিকে। তিনি দূর থেকে যতটুকু দেখতে পারলেন যে তাদের পাটুকু বেশ অস্বাভাবিক। তিনি তখন ভাবছেন যে আমাদের যে স্বাভাবিক পাগুলো সেটা নখ থাকে সামনের দিকে এবং মোড়াটা থাকে পিছনে। তো আব্বু দূর থেকে দেখতে পারলেন যে ওই 3জন লোকগুলোর সামনের দিকে মোড়া এবং পিছনের দিকে আঙ্গুল রয়েছে। বেশ অদ্ভুত ঠেকলো আমার আব্বুর কাছে। তখন আমার আব্বু এই বিষয়টা আরেকটু ক্লিয়ারলি হওয়ার জন্য তিনি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের পাটুকু কি আমি দেখতে পারি? তখন উপস্থিত আমরা অনেকেই ছিলাম এখানে, পিকনিকের যারা যারা লোক থাকা দরকার, আত্মীয় মেহমান, সবাই আমরা দেখতে পারি যে আব্বু গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে। তখন ওখান থেকে একজন লোক উঠে বলল যে আমাদের পা আপনি কেন দেখবেন, আমাদের পা দেখা যাবে না, আপনি এখান থেকে চলে যান। তারপর আব্বু জিজ্ঞেস করলেন যে আপনারা কার সাথে এসেছেন, আর আপনাদেরকে তো ইনভাইট করা হয়নি, আপনারা কেন এখানে এসেছেন? তখন ওই 3জন লোক থেকে একজন বাচ্চা ছেলেটা বলে উঠে যে আমরা এখানে এসেছি খাবার খেতে, আমরা খাবার খেলে কি আপনাদের কোনো সমস্যা আছে? বলি যে না, খাবার খান, সমস্যা নেই, তবে আপনাদের একটু খটকা লাগছে আমার কাছে। তখনই যথারীতিভাবে তারা খাবারটা খুব দ্রুত শেষ করে ফেললো এবং শেষ করেই আমাদের সাথে কোনো রকমের কথাবার্তা না বলে তারা এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। তারা বাড়ি থেকে বের হয়ে যায়। আমরা সবাই হা করে তাকিয়ে থাকি, ভাবি যে কি অদ্ভুত ব্যাপার, এদেরকে চিনি না জানি না, এসে আমাদের দাওয়াত খেলো, আবার কোনো পরিচয় না দিয়ে চলে যাচ্ছে। তবে এদের যে পাগুলো উল্টা ছিল এই বিষয়টা শুধু আমার আব্বু দেখেছিলেন। তখন আমার আব্বু আমার চাচাকে এসে এই বিষয়টা বললেন। চাচা তখন বললেন যে এরা কোনো স্বাভাবিক নয়, তাদেরকে একটু ফলো করে দেখতে পারো যে তারা কারা এবং কোথায় যায়, কোথায় থাকে। তখন আমাকে এবং আমার ফুফাতো ভাই এবং আমার 2জন চাচা, আমরা প্রায় 5-6 জন মিলে ওই 3জন লোককে পিছনে ধাওয়া করি তারা কোথায় যায় আমরা দেখার জন্য। এটা তখন আমরা তাদের পিছন যেতে যেতে ওই যে কবরস্থানটা, যে বাচ্চাগুলো আগে মারা যেত, তারপর কয়েকটা কবরস্থান ওখানে দেওয়া হয়েছিল, ওই কবরস্থানের নিকট তারা গিয়ে পৌঁছায়। ওখানে আমরা দেখতে পারি যে তারা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো এবং কিছুক্ষণের ভিতরেই দেখতে পেলাম যে একজন বাচ্চা ওখান থেকে উধাও হয়ে গেল। বিষয়টা তো একটু ঘাবড়ে গেলাম আমরা, কারণ এরকম একটা বাচ্চা যদি উধাও হয়ে যায় এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়। প্রথমে এটাকে আমরা গুরুত্ব না দিলেও আমরা এদেরকে আবারও ফলো করি। আমরা ওই 2জন লোককে আবারও আমরা ধাওয়া করতে করতে পিছনে যাই। তখন যেতে যেতে আমরা ওদের পিছনে পিছনে, আমাদের গ্রামের একটি বড় একটা জঙ্গল রয়েছে, ওইটাতে আর কি মানুষ কমই ঢুকে, প্রায় শেয়াল, তারপর অনেক হিংস্র প্রাণী ওখানে থাকে, সাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ওখানে দেখা যায় আর কি। ওই জঙ্গলটার ভিতরে তারা প্রবেশ করে। তখন ওই জঙ্গলের ভিতর রাত্রিবেলা আমাদের সাহস কুলাচ্ছিল না যে এই জঙ্গলটার ভিতরে তাদের পিছনে পিছনে আমরা ধাওয়া করব এবং প্রবেশ করবো এটার ভিতরে। তখন আমি ওখান থেকে বলে উঠলাম যে দেখেন চাচা, এই জঙ্গলটা তো ভালো না, তো আমরা এখন কি করব, আমরা কি তাদের পিছনে যাব? চাচা একদিন বলে উঠলেন যে না, এখন আর যাওয়ার দরকার নেই, এরা কোনো স্বাভাবিক কোনো মানুষ বা কোনো আমাদের চেনা পরিচিত কেউ হতে পারে না, এটা কোনো অস্বাভাবিক কোনো পিশাচ বা জিন হবে, চলো ভালো হবে আমরা এখান থেকে চলে যাই।
কিন্তু এখানে একটা ঝামেলার বিষয় হলো, যেটা আমার একজন ফুফাতো ভাই, সে একটু রসিক টাইপের ছিল। সে বলে যে এদেরকে আমরা দেখতে চাই। অনেক দিন ধরে এসবের সাক্ষাৎ হই না, তো আমার জীবনেও কোনোদিন হয়নি। তো এইটা আমি দেখতে চাই যে আজকে তারা কি, কোথায় থেকে এসেছে, কি করতে চায়। এই বিষয়টাকে আমাদেরকে সে বলে এবং আমাদেরকে নিয়ে সে জোর করে এদিকে যাওয়ার জন্য। তখন আমরা আর না করতে পারলাম না, প্রথমে না করলেও পরবর্তীতে আর তার সঙ্গে পারলাম না, সে আমাদেরকে নিয়ে গেলই। জঙ্গলের ভিতর যেই না প্রবেশ করলাম, আমাদের সবার মনে হলো যে জঙ্গলটা একটা কাঁপান দিয়ে উঠেছে। যেমন একটা ঘূর্ণিঝড়ের প্রভাব যদি 1 সেকেন্ডের জন্য বয়ে যায়, তাহলে যেমনটা অনুভূতি হয়, ঠিক তেমনটা অনুভূতি হলো আমাদের সঙ্গে। আমরা তখন সবাই এক একজনের মুখের দিকে একজন তাকাতে থাকি, ভাবি যে এই শীতকালের মৌসুম পড়ছে, তো এই দিনে তো এরকম বাতাস বা কোনো ঘূর্ণিঝড়ের আবহাওয়া নেই, হঠাৎ আমাদের কেন এমন লাগলো। আমরা তখন আবারও বুঝতে পারি যে এটা একটা অস্বাভাবিক বিষয়। তো এটা আমরা বোঝার পরেও আমরা আর একটা বোকামি করি, যেটা হচ্ছে আমরা ওখানে আবারও প্রবেশ করি। যেতে যেতে আমরা প্রায় জঙ্গলের মাঝখানে চলে যাই, ওই দুইজন পিশাচের পিছনে দাওয়া করতে করতে। হঠাৎই আমরা দেখতে পারি যে আমাদের পিছনে থাকা একজন লোক, তিনি আমার চাচা হন, তিনি পড়ে গিয়েছেন এবং পরে আর উঠতে পারছেন না। ওনার কাছে যাওয়ার সময় আমরা দেখতে পারি যে ওনার যে পা ছিল, হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে। বেশ ভয়ানক দেখাচ্ছিল এই পরিস্থিতিটা। ওনাকে টান দিয়ে আমরা তোলার চেষ্টা করছি, কিন্তু ওই যে ছোট্ট একটা গর্ত, যে গর্তটার দিকে আমার চাচার পাটা ঢুকেছিল, ওই গর্তটা যেন ওনাকে খেয়ে নিয়ে, মানে টেনে নিয়ে খাওয়ার চেষ্টা করছে, এরকম একটা অবস্থা। আর এখান থেকে একটা কচমচ, একটা বাজে একটা বিশ্রী শব্দ বের হচ্ছে। আমাদের সাথে থাকা মানুষজন সবাই ভয় পেয়ে যায় এবং এখান থেকে দুজন দৌড় দিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়। আমরা আছি আর 3 জন। একজনের পা কুপে গিয়েছে এবং আরেকজন আর আমি মিলে ওনাকে তোলার চেষ্টা করছি, আমার চাচাকে। হঠাৎই আমরা দেখতে পাই যে আমাদের পিছনে একজন বৃদ্ধ বয়সের, অনেক বছর বয়স হবে, উনি এসে আমাদের পিছনে হাজির। এসে আমার যে ফুফাতো ভাই ছিল তাকে টক টক করে একটা ইশারা দিল, মানে পিঠে ধরে 2টা টোকা দিল। তখন সে পিছনে ফিরলো, ফিরে দেখতে পারে যে এই বৃদ্ধ লোকটা। আর এই লোকটাকে আমি পিছন দিকে ফেরার সময় দেখতে পারি যে এই লোকটাকে আমি কোনোদিন আমাদের এই গ্রামে আর দেখিনি কোনোদিন। আমি তখন জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কে? বৃদ্ধ লোকটা বলে উঠেছে, আমাকে তোমরা চিনবে না, আমি এই জঙ্গলেই থাকি, এই জঙ্গলেই আমার খাবার দাবার সব কিছু এখানে হয়ে থাকে, আমি তোমাদের মতো একজন মানুষ। তো আমার কথা এখন তোমরা শুনো, এই জঙ্গল থেকে তোমরা বেরিয়ে যাও, আর যাদের পিছন পিছন তোমরা এসেছো তাদের পিছন ধাওয়া করা বন্ধ করে দাও। আর এখন তোমাদের সাথে কি ঘটেছে, এর চেয়ে বড় রকমের ঘটনা ঘটবে যদি তোমরা এখান থেকে আর ফেরত না যাও। যদি যেতে না যাও তাহলে তোমরা আর জীবনও এখান থেকে ফিরে যেতে পারবে না। বৃদ্ধ লোকটির কথা শুনে আমার এবং আমার ফুফাতো ভাই সবাই ঘাবড়ে গেলাম, এবং যার পা, আমার চাচার যে পাটা মাটির নিচে ছিল, উনিও বেশ ভয়ে চিৎকার শুরু করে দেন। বৃদ্ধ লোকটি আবার বলে উঠলেন যে খবরদার, আপনি চিৎকার দিবেন না এই জঙ্গলের ভিতরে, এই জঙ্গলটা শুধুমাত্র নির্জনতার জন্য, এই জঙ্গলের ভিতরে কেউ এসে চিৎকার চেঁচামেচি করুক, এটা আমরা চাই না। তখন তিনি চিৎকার বন্ধ করলেন। আমি তখন বললাম যে চাচা, আপনি আমার চাচাকে একটু তুলবেন, ওনার পাটা মানে মাটিতে গেড়ে গিয়েছে, তো ওনাকে আমরা তুলতে পারছি না, আপনি যদি একটু আমাদের সাথে সাহায্য করেন, বাকিরা সবাই চলে গিয়েছে ভয় পেয়ে। তখন বৃদ্ধ বলে উঠল যে সর্বনাশ, দেখি তো এটা কোথায় গেড়েছে পাটা। তখন তিনি এসে দেখতে পারেন যে একটা ছোট্ট গাতার ভিতরে ওনার পাটা ঢুকে গিয়েছে এবং ক্রমাগত ওই পাটা আধা ইঞ্চি, 1 সুতা 2 সুতা করে মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। নিতে নিতে প্রায় হাঁটুর যে উপরিভাগটা, ওইটা পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। তখন ওই বৃদ্ধ লোকটি বলে উঠল যে তাড়াতাড়ি তোমরা এখান থেকে দূরে যাও। তখন আমি আর আমার ফুফাতো ভাই এখান থেকে একটু দূরে যাই এবং ওই বৃদ্ধ লোকটি, তিনি আমার চাচাকে ধরলেন হাতে ধরে, তিনি কি একটা মন্ত্র পড়লেন এবং মন্ত্র পড়ার সাথে সাথে আমরা দেখতে পারি যে
এই জঙ্গলের যে গাছপালা ছিল এগুলো খুব জোরে জোরে দুলতে থাকে, যেমন বাতাসের থ্রুতে একটা ঘূর্ণিঝড় বইছে ওই জঙ্গলের উপর দিয়ে। তখন আমি আর আমার ফুফাতো ভাই দুইজন মাটিতে বসে গিয়েছি, এতটা ভয় পেয়েছি। এক পর্যায়ে আমরা ওদিকে চোখ ফিরিয়ে দেখতে পারি যে আমার চাচাকে তিনি তুলে দিয়েছেন। তো উনি আমার চাচাকে তুলে দিলেন, দিয়ে আমাদের দিকে এগিয়ে আসলেন। আমার চাচা তখন ওখানে মাটিতে পড়ে আছে, উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমাদেরকে এসে বলছেন যে তোমার চাচা মুক্তি, তাড়াতাড়ি করে এখান থেকে বাড়ি ফিরে যাও, আর না হলে তোমাদের ক্ষতি হতে পারে। তখন আমি আর আমার ফুফাতো ভাই আমরা দুজন মিলে আমার চাচাকে কাঁধে করে নেই এবং হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। তখনই আমরা শুনতে পাই যে পিছন দিক থেকে কেউ একজন ডেকে আমাদেরকে বলছে, তোরা এখানে এসে ঠিক করিসনি, যদি আর কোনোদিন এখানে আসার চেষ্টা করিস আমাদের পিছনে ধাওয়া করে, একটাকেও রক্ষা দেব না। আজকে তোদের ভাগ্য ভালো, তোরা আজকে বেঁচে গিয়েছিস। আর যদি কোনোদিন এদিকে আসার চেষ্টা করিস তোদের বংশ নির্বংশ করে দেব। এই বলে বাজে রকমের একটা হাসি দিয়ে সে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। পিছনে ফেরার পর আমরা দেখতে পারি যে কেউ নেই, তবে একটা বাতাস যেন এটা উধাও হয়ে গিয়েছে। আমরা ভয় পেয়ে এখান থেকে আরো জোরে দৌড় শুরু করি, চাচাকে কাঁধে করে নিয়ে। দৌড়াতে দৌড়াতে প্রায় জঙ্গলের শেষ কিনারায় এসে আমরা রাস্তার নিকট এসে পড়ি। তখনই দেখতে পাই যে আমাদেরকে ছেড়ে যে তারা 2-3 জন চলে গিয়েছিল, তারা আমাদের দিকে আবার এগোচ্ছিল আমাদেরকে দেখার জন্য, আমরা কি ঠিক আছি কিনা। তারা তো প্রথমে ভয় পেয়ে চলে গিয়েছিল, তারপর এসেছিল দেখার জন্য। তখন এসে দেখতে পারে যে আমরা ওই জঙ্গলটা পেরিয়ে রাস্তার মধ্যে বসে আছি। আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে আপনারা ঠিক আছেন তো, আপনাদের কোনো সমস্যা হয়নি তো? বললাম যে সমস্যা যা হবার হয়ে গিয়েছে, তবে এখন ঠিক আছি। বলি যে চাচা অজ্ঞান হয়ে গিয়েছে, আপনারা ধরুন চাচাকে বাড়িতে নিয়ে যাই। তখন সবাই মিলে চাচাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসি। যদিও আমরা ভেবেছিলাম যে চাচা শুধু জ্ঞানটা হারিয়েছেন। তারপরের সময়টাতে আমরা আসি। তো আমরা বাড়িতে যাই, যাওয়ার পর চাচাকে বেশ সেবা যত্ন করা হচ্ছে ওনার যাতে জ্ঞানটা ফিরে। তো ওনার স্ত্রীও এসেছিলেন আমাদের বাড়িতে পিকনিক খেলার জন্য। ওনাদের বাড়ি ছিল বেশ অনেকটা দূরে। তো এসে তারা সবাই কান্নাকাটি শুরু করে দিল। এবং এই পরিস্থিতির শিকারটা আমার বাবা, তিনি বললেন যে এটা তিনি দেখে ছাড়বেন এবং কি কারণে এরকম ঘটনা ঘটেছে তিনি এটাও দেখবেন। তখন হঠাৎ করে আস্তে আস্তে আমার চাচা জ্ঞান ফেরার পর আমরা জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি ঠিক আছেন? চাচা তখন বলে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা নাড়াতে পারছি না। কি অদ্ভুত বিষয়, চাচা আপনি হাত নাড়াতে পারছেন না? আপনি চেষ্টা করুন। বলে যে না, আমি তো পারছি না কিছুই করতে। আসলে সত্যি এটাই ঘটেছিল। আমার চাচার হাত পা একেবারের জন্য অবশ হয়ে গিয়েছিল। ওনার হাত পা এখনো অবশ, তবে তিনি এখন বেঁচে আছেন খুব কষ্টে। এটা যেহেতু ওনার সঙ্গে ঘটেছে অনেক দিন আগে, তার একটা বড় ছেলে ছিল, ওই ছেলের ইনকামে এখন তাদের পরিবারটা চলে। তো যাই হোক, এই সময়টার মধ্যে আমার আব্বু কি করেন, তিনি একটা তান্ত্রিক নিয়ে আসেন। তিনি এটাকে বলা যায় একটা বেশ উজার মতো। তো ওই পাশের গ্রামে একটা ছোট্ট কুঁড়ের ঘরের মধ্যে তিনি থাকতেন। রাত্রিবেলা বাতি জ্বালিয়ে তিনি ওখানে ধ্যান করতেন এবং মানুষের বিপদ আপদ হলে, যেমন জিন বিষয়ক বা প্যারানর্মাল বিষয়ক কোনো ঘটনা যদি ঘটে থাকতো, তাহলে তিনি এসে মানুষকে সাহায্য করতেন। তো আমার আব্বু গেলেন, ওনার কাছে গিয়া এই ঘটনাটা খুলে বললেন। তান্ত্রিক তখন আমার আব্বুর সাথে চলে আসেন। এসে আমাদের বাড়িতে আমার চাচাকে দেখতে পারেন যে আমার চাচার এরকম একটা অবস্থা, তিনি অবশ্যই পড়ে আছেন মাটিতে। তখন আব্বুকে জিজ্ঞেস করলেন যে আপনার ভাই, উনি মনে হয় আপনার ভাই হন? বললেন যে হ্যাঁ। ওনার হাত পা কি অবশ হয়ে গিয়েছে? হ্যাঁ। তো ওনাকে আপনি কেন পাঠালেন? আর যারা যারা গিয়েছিল ওখানে, যারা প্রাণে বেঁচে ফিরেছে, তাদেরকেই বা আপনি কেন পাঠালেন? বলে যে আমি তো একটু দেখার জন্য যে এরা কারা ছিল, 3 জন লোক, আমরা চিনি না, এরা কোত্থেকে আসলো, এইটা দেখার জন্য ওদেরকে আমি পাঠিয়েছিলাম, জাস্ট আর কিছু না। কিন্তু এরকম ঘটনা যে ঘটে যাবে এটা কে জানে। তখন ওই তান্ত্রিক বলে যে আজ থেকে অনেক দিন আগের একটি ঘটনা। তখনকার সময় নাকি এমন একটা সময় ছিল
যেটাতে একটা প্রতিনিধি সে একটা গ্রামকে শাসন করত। তখন একলাস নামক একজন প্রতিনিধি ছিলেন, যিনি ওই এলাকাতে নাকি শাসন করে থাকতেন। এলাকার মানুষ কীভাবে চলছে, তাদের সুখ দুঃখ দেখাটাই তার কাজ ছিল। তার সময়ে নাকি যে বাচ্চারা যদি কোনো পাপ করত, যেমন এটা হতে পারে চুরি, তারপর মারামারি, এটা যদি একটু মাত্রাতিরিক্ত একটু বেশি হয়ে পড়ে, তাহলে তাকে নাকি খুব বড় রকমের শাস্তি দিত, এবং এমনও শাস্তি দিত যার কারণে এই শিশুগুলো মৃত্যুবরণ করতে হতো। শাস্তিগুলো বড়দেরকেও দিত, তবে বড়রা মৃত্যুবরণ করতো না, আর ছোটরা এটা সহ্য করতে পারতো না, যার কারণে তারা মৃত্যুবরণ করে ফেলতো। এই ঘটনাটা আমাদেরকে শোনান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে শিশুগুলো মৃত্যুবরণ করেছিল তাদেরই নাকি আত্মাগুলো দেখা যেত সেই সময়, যে তাদের আত্মাগুলো ঘোরাফেরা করছে। তো এই যে একটা ভয়াবহ বিষয়টা, এটা নাকি ওই সময়তেই এই এলাকাতে বিচরণ করে আছে। তবে এই তান্ত্রিক অনেক আত্মাকে দেখেছেন, অনেক ছোট 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 বাচ্চাকে উনি দেখেছেন যে ঘোরাফেরা করার করে। যেহেতু তান্ত্রিক, তিনি রাত্রিবেলা হাঁটাচলা করতেন, ঘোরাফেরা করতেন ধ্যানমগ্ন, এর জন্য। তো তান্ত্রিক আমাদেরকে বললেন যে এই জঙ্গলটাতে আমাদের এলাকার কি কেউ যায়? আমরা বললাম যে বেশি যায় না তো, তবে দিনের বেলা কিছু মানুষ যায়, দিনের বেলায় যায়। তবে দিনের বেলায় এই জঙ্গলের মধ্যে মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে না। যারা এদেরকে ক্ষতি করার জন্য যায় তাদের সঙ্গেই এরকম ঘটনা ঘটে। এই জঙ্গলটা একটা পিশাচ কেন্দ্রিক জঙ্গল হয়ে আছে। আমাদের এই গ্রামের মধ্যে এই জঙ্গলটাকে মানুষ ভয় পায়। যদিও আমাদের এই গ্রামটা খুব ছোট, বেশ বড় বড় জায়গার মধ্যে এক একটা গড়, মানুষজনও খুব কম, যার কারণে এই ভয়াবহতার মাত্রাতিরিক্ত একটু বেশি। এই জঙ্গলের ভিতরে যাদের জায়গা রয়েছে তারাও কিন্তু ওই জঙ্গলে যায় না। তো এর পরবর্তীতে এই ঘটনার পরিসমাপ্তিতে যা ঘটে সেটা হচ্ছে আমাদের একজনের একবারে অবস্থা শেষ। যেমন আমার চাচার হাত পা অবশ হয়ে পড়ে, আর প্রথমে যে ওনার হাতটা অবশ হয়েছিল তিনি তখন ভালো হয়ে গিয়েছিল কয়েকদিনের ভিতরে। তো পরবর্তীতে এরকম আর কোনো ঘটনা নিয়ে আমরা গবেষণা করিনি, আর আমাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেওনি। যদিও পরবর্তীতে স্বপ্ন, তারপর এই রাস্তার মধ্যে বের হলে কিছু একটা আবছা দেখতে পাওয়া, এটা আমাদের পরিবারের কিছু লোক দেখেছে, তাও এটা খুব বেশি একটু গুরুত্ব পায়নি। তো এই ছিল প্রিয় লিসনার্স আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় লিসনার্স, আরও একটি কথা আপনাদের মাঝে না বললেই নয়। লিসনার্স, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিনই সত্য নির্ভর ভৌতিক ঘটনাগুলো মানুষের কাছ থেকে কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, এবং আজীবন আমরা করে যাওয়ার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন। এবং আমরা আমাদের এই চ্যানেলটিকে 1 লাখ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্তে আছি। তো এটা একমাত্র সম্ভব হবে যদি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন। তো লিসনার্স, আপনারা আমাদের পাশে থাকুন এবং সবসময় আমাদের সাথেই থাকুন। আপনারা হচ্ছেন আমাদের জোর এবং শক্তি। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের মনের সাহসটাকে আপনারা বাড়িয়ে তুলুন। প্রিয় লিসনার্স, আজকের মতো এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি ঘটনা নিয়ে। তো প্রিয় লিসনার্স, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।